আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনীতিতে নুরুল হক নূর গণ অধিকার পরিষদ এটা কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। নুরুল হক নূরের ভ্যালুটা কমে গিয়েছে। তো নুরুল হক নূর তার যে পরিণতি, এই করুণ পরিণতি, এই নুরুল হক নূরের মতন করুণ পরিণতি এনসিপিতে বর্তমান যেসব নেতারা আছেন, হাসানাত আবদুল্লাহ থেকে শুরু করে তারপরে এই যে সার্জিস আলম, এরপরে নাহিদ ইসলাম, আক্তার, যারাই আছেন না কেন, যারাই আসবেন না কেন পরবর্তীকালে, আপনাদেরকেও একসময় কিন্তু নুরুল হক নূরের মতন এই পরিণতি ভোগ করতে হবে। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে এমন একটা গল্প শোনাবো, বাস্তব গল্প শোনাবো। নুরুল হক নূর যে পথে যাচ্ছে এবং নুরুল হক নূরের যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, বর্তমান রাজনীতিতে যেরকম অপ্রাসঙ্গিক, তাদেরকে নিয়ে আলোচনা হয় না, তাদের সামনে মিডিয়া যায় না, ঠিক অনুরূপভাবে আজকে থেকে 2-3 বছর পরে হলেও লিখে রাখেন, এনসিপিকে নিয়েও আলোচনা হবে না। এনসিপিও বাংলাদেশের রাজনীতিক প্রাঙ্গণে অপ্রাসঙ্গিকতা জানাবে, তাদের জায়গায় অন্য কেউ দখল করবে। কিভাবে একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো। মনে আছে আপনাদের? খেয়াল করেন, সময়টা হচ্ছে 2018 সালের ঘটনা, যখন নুরুল হক নূরকে কেউ চিনত না। কোটা সংস্কার আন্দোলনে নুরুল হক নূর মাইর খেয়ে নেতৃত্ব দিয়ে যেভাবে আন্দোলনকে সফল করেছে, আপনারা জানেন যে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে পিছন থেকে জামাত শিবির নেতৃত্ব দিয়েছে। জামাত শিবিরের নেতৃত্বের কারণেই কোটা সংস্কার আন্দোলনে নুরুল হক নূর সহ তাদের যারা সহযোগী ছিল তারা কিন্তু সফল হয়েছে। শেখ হাসিনা কিন্তু কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের কাছে নথি স্বীকার করে কোটা সংস্কার আন্দোলন এটা কিন্তু মানতে বাধ্য হয়। তো এরপরে নুরুল হক বাংলাদেশের মাটিতে তরুণদের একটা আইডল হয়ে যায়। তিনি বাংলাদেশের রাজনীতিতে আপনার তরুণদেরকে নিয়ে রাজনীতি শুরু করেন, গণ অধিকার পরিষদ নামে একটি দল খোলেন। এরপরে বাংলাদেশের মানুষ সবসময় ফোকাস নুরুল হক নূরের দিকে ছিল। মনে আছে আপনাদের? মিডিয়া বলেন, সব কিছু বলেন, নূরের দিকে ছিল। নূর যেখানেই যাইতো সেখানেই গরম হয়ে যাইতো। নুরুল হক নূর ভিপি হয়ে গেল এবং আওয়ামী লীগ নুরুল হক নূরকে প্রতিদ্বন্দ্বী মনে করতো। মনে আছে আপনাদের? বিএনপি জামাতকে যেখানে প্রতিদ্বন্দ্বী মনে করতো না আওয়ামী লীগ, সেখানে নুরুল হক নূরকে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বী মনে করতো। নুরুল হক নূর যেখানেই যায় তার উপরে হামলা হয়। নুরুল হক নূরকে নিয়ে কিন্তু আওয়ামী লীগ সরকার খুব বিপদে ছিল, খুব বিপদে ছিল। কয়েকবার তাকে গ্রেপ্তার করেছে, তার নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে। এক সময় রাজনীতির ময়দানে নুরুল হক নূরের দল ছিল, নুরুল হক নূর ছিল আপনার বিরোধী পার্টি। বিএনপি জামাত শিবির বাদ হয়ে নুরুল হক নূর কিন্তু মেইন স্ট্রিমে বিরোধী দল হিসেবেই কিন্তু আবির্ভূত হয়েছিল এবং আওয়ামী লীগ কিন্তু তাকে ওইভাবেই দেখতো এবং ওইভাবেই তাকে শাসন করতো, ওইভাবে তাকে টেকেল দিত। সেই নুরুল হক নূরের আজকের অবস্থানটা একটু চিন্তা করেন তো। হ্যাঁ, কেন, কিভাবে নুরুল হক নূরের আজকে রাজনীতিতে ওরকমটা কোনো খবর নাই, কোনো প্রাসঙ্গিকতা নাই? কারণ কি? কারণ একটাই, নুরুল হক নূরের লোভের কারণে হোক আর যে কোনো কারণেই হোক, নেতৃত্ব ঠিকমতো না দেওয়ার কারণে, বিভিন্ন কারণে বিতর্কিত হয়ে যাওয়ার কারণে তার দলের মধ্যে থেকে ভাঙন সৃষ্টি হয়েছে। তার দল ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, 2 দলে বিভক্ত হয়ে গেছে। এরপর সেই 2 দল থেকে 3 দল, 4 দল, এক একজন তার দল থেকে বেরিয়ে গেছে। আজকে যে আসিফ মাহমুদ যাদেরকে আপনি দেখতেছেন উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা, সে কিন্তু এই গণ অধিকার পরিষদের নুরুল হক নূরের কিন্তু কর্মী ছিল। সে কিন্তু আপনার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ অধিকার পরিষদ মানে ছাত্র অধিকার পরিষদের একজন নেতা ছিল। এরপরে নাহিদ বলেন, তারপরে এই যে হাসানাত আবদুল্লাহ কথা বলবো না, সার্জিস আলম থেকে শুরু করে সবাই কিন্তু নুরুল হক নূরের কিন্তু কর্মী ছিল। কিন্তু তারাও কিন্তু শেষমেশ কিন্তু নুরুল হকের এই ছাত্র অধিকার পরিষদ থেকে তারা কিন্তু বের হয়ে গিয়েছে। সারা বাংলাদেশে একটা জোয়ার উঠেছিল গণ অধিকার পরিষদ, বিদেশেও কিন্তু অনেক কমিটি হয়েছিল, প্রবাসী অধিকার পরিষদ। হায় রে রমরম রাজনৈতিক গণ অধিকার পরিষদের নুরুল হক নূর একাই বাংলাদেশের রাজত্ব করতেছে ছাত্রদের প্রতিনিধি হিসেবে। কিন্তু সব কিছু তছনছ হয়ে গেল মুহূর্তের মধ্যে। কীভাবে তছনছ হয়ে গেল প্রিয় দর্শক? এই 24 আসার কারণে, আওয়ামী লীগ সরকার পতনের মাধ্যমে রাজনৈতিক ময়দান থেকে নুরুল হক নূরের গ্রহণযোগ্যতা কমে গেল। কীভাবে কমে গেল? এই 24শে আগস্ট যখন আসলো প্রিয় দর্শক, ছাত্র জনতার আন্দোলন, তখন হিরো হয়ে উঠলো এই হাসানাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, হাসিব, এরা হয়ে উঠলো হিরো। এরা আন্দোলন করলো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের পদত্যাগের জন্য। এই আন্দোলন জামাত শিবির পিছন থেকে কলকাঠি নাড়িয়ে, জামাত শিবিরের বিভিন্ন নেতৃত্বের কারণে সমন্বয়ক 215-16 যাই থাকুক না কেন, তার মধ্যে 115 জন সমন্বয়ক পেয়ে গেছে জামাত শিবিরের, বিশেষ করে শিবিরের। তো এই যে সমন্বয়করা জামাত শিবির পিছন থেকে এই আন্দোলনকে সফল করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, জামাত শিবিরের অ্যাক্টিভিটিস ছাড়া বাংলাদেশে কোনো আন্দোলনের পর্যন্ত সফল হয় নাই। তো এই আন্দোলনটা সফল হয়ে যাওয়ার পরে, আওয়ামী লীগের পতনের পরে কিন্তু মেইন স্ট্রিমে ছাত্রদের প্রতিনিধি হিসেবে, ছাত্রদের আইডল হিসেবে হাসানাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, হাসিব মাহমুদ, এরা কিন্তু সামনের দিকে চলে আসলো প্রিয় দর্শক। তো এই যে সামনে যখন একটা বিপ্লব সংগঠিত হলো, পিছনের বিপ্লবটার দিকে মানুষ ভুলে গেল। পিছনের বিপ্লবে নুরুল হক নূর ছিল মেন স্ট্রিমের নেতা এবং তাকে সবাই মানুষ ভালোবাসতো, পছন্দ করতো, তার কথা সবাই শুনতো, মিডিয়াও তার কাছে দৌড়ে চলে যাইতো। কিন্তু এখন মিডিয়া দৌড়ে যাচ্ছে হাসিবের কাছে, হাসানাত আবদুল্লাহর কাছে, সার্জিস আলমের কাছে। কেন?
কারণ মানুষ বাংলাদেশের অভ্যাস হচ্ছে পিছনে যেটা হয়ে যায় ওটা মানুষ ভুলে যায়, নতুন যেটা আসে ওটাকে মানুষ গ্রহণ করে। তো বাংলাদেশের রাজনীতিতে এইভাবেই নতুন কোনো কিছু এসেছে, নতুন নেতা এসেছে, পুরাতন নেতাকে মানুষ ভুলে যাচ্ছে। অথচ আপনি যদি খেয়াল করেন নুরুল হক নূর, এই যে আপনার এই জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে সেখানে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছিল, কঠিন রিমান্ড দেওয়া হয়েছিল। সে বলেছিল যে তাকে পা উল্টো বিলে দিয়ে ঝুলিয়ে অনেক নির্যাতন করা হয়েছে। সে কিন্তু বলেছিল পিজন ভ্যান থেকে, পুলিশের পিজন ভ্যান থেকে, যে সরকার কিন্তু অলরেডি 90% হয়ে গেছে, পতন হয়ে গেছে, আর মাত্র 10% আপনারা ঠেলা দেন, ধাক্কা দেন, সরকার পতন করে দেবে। তো নুরুল হক নূরের কথা কিন্তু সেটাই বাস্তবায়ন হয়েছিল। এবং নুরুল হক কিন্তু এই জুলাই আগস্টে কিন্তু একজন নেতা ছিলেন। কিন্তু বললাম না, যেহেতু নুরুল হক নূরকে দেশের মানুষ দেখেছে সেই 2018 সাল পর্যন্ত থেকে এ পর্যন্ত কিন্তু দেখতেছে, কিন্তু নতুন নেতৃত্ব আসার কারণে নুরুল হক নূরের কিন্তু সেই ভ্যালু, সেই গ্রহণযোগ্যতা কিন্তু দেশের মানুষের কাছে এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তার গণ অধিকার পরিষদ এখন ওইটা নিয়ে মানুষ চিন্তাও করে না, কথাও বলে না, ওইটাও কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তো ঠিক প্রিয় দর্শক, এখন যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন এনসিপি, আমি তো এটাই বলতেছিলাম যে দেখেন নুরুল হক নূরের যে গ্রহণযোগ্যতা সেটা কমে গেছে। আগামী 2-3 বছরের মধ্যে এনসিপিও তাদের গ্রহণযোগ্যতা কমে যাবে বাংলাদেশের মাটি থেকে। এনসিপির যে বর্তমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে কয়েকটা নেতা আছে এনসিপির মধ্যে, তাদের এক একজনের আদর্শ এক এক রকমের, কারো মতের সাথে কারো মত মিল নাই, একজন আরেকজনের পরামর্শে কোনো কাজ করে না, ওকে বহিষ্কার করে, ওকে বহিষ্কার করে। ইতিমধ্যেই তাদের কাজকর্ম বিতর্কিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা আন্দোলন করলো, সেই আন্দোলনে কিন্তু এনসিপির লোকজন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তারা কিন্তু সেখানে সায় দেয় নাই। তো এই যে এরপরে নেক্সটে তারপর জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলেছে, জামাত শিবিরকে রাজাকার বলেছে, ক্ষমা চাইতে বলছে এই এনসিপির নেতারা। তো বিভিন্ন বিষয়ে এনসিপি কিন্তু বিতর্কিত হয়ে গেছে, অলরেডি বিতর্কিত হয়ে গেছে। তারা এত অল্প সময়ে তারা বিতর্কিত হবে। এবং আজকে আপনারা রিসেন্টলি দেখেছেন প্রিয় দর্শক, নির্বাচন কমিশনার তারা ঘেরাও করতে গিয়েছিল, সেখানে তারা লোক নাই, তাদের অল্প কয়েকজন নেতাকর্মী নিয়ে সেখানে তারা আন্দোলন করছে। তো সেই জায়গা থেকে দেশের জনগণ আজকে বলতেছে, জামাত শিবির যদি আপনাদেরকে লোক না দেয়, আপনাদেরকে যদি সাপোর্ট না করে, তাহলে আপনাদের পরিণতি এরকমই হবে। জামাত শিবির বিরুদ্ধে কথা বলো মিয়া, এরকম কিন্তু সবাই এখন হাসি রহস্য ঠাট্টা করতেছে এনসিপি নিয়ে, যে এনসিপির করুণ অবস্থা। তো এনসিপির যে এত দ্রুত করুণ অবস্থা হবে সেটা কিন্তু আমিও কল্পনা করি নাই। তার একমাত্র নৈপথ্য কারণ হচ্ছে জামাত শিবির। জামাত শিবিরের বিরুদ্ধে যারাই লেগেছে তাদের পরিণতি খুব খারাপ হয়েছে। আওয়ামী লীগ লাগছিল, তার পরিণতি কি আজকে আপনারা দেখতে পাচ্ছেন। সেই আওয়ামী লীগের পথ অনুসরণ করে এনসিপি কিন্তু জামাত শিবিরের বিরুদ্ধে ফতোয়া দেয়, বক্তব্য দেয়। তো সেই পরিণতি কি হবে না? হবে অবশ্যই। আমরা ভাবছিলাম অনেক পরে হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে বুঝতে পারি নাই। তো এনসিপি দলের মধ্যেও এরকমের আদর্শিক কোনো মিল নাই। এক একজন নেতার বক্তব্য এক এক রকম, কেউ কারো কথা মানে না, ওর সে বড় নেতা মনে করে। ঠিক আছে, এই যে হান্নান মাসুদ, সে থানায় গেছে, দেখছেন না আপনারা, 3 জনের সমন্বয় একটা সারাবার, তাও তার দলের লোকজনের কাছে পরামর্শ নিয়ে যায় নাই, সে তার মাতুব্বরি করে সে গেছে। এরপরে কিন্তু দল থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। তো চিন্তা করে দেন, এই নাটক, এই আপনার বোঝাপড়া ঠিকমতো না হওয়া, অথবা একে অন্যকে মান্য করা, অথবা পরামর্শ ভিত্তিক কাজ না করা, এইগুলোর কারণে এনসিপি কিন্তু ভেঙে তছনছ হয়ে যাবে, খান হয়ে যাবে, 2 দলে বিভক্ত হয়ে যাবে। সামনে দেখবেন এরপরে কী হবে কি জানেন আপনি প্রিয় দর্শক, 2-3 বছরের মধ্যে আবার নতুন কোনো আন্দোলন আসবে, সেই আন্দোলনে নতুন কোনো ছাত্র আন্দোলন নেতৃত্ব দেবে, তারা আবার বর্তমান যে হাসনাত আবদুল্লাহদেরকে দেখতে পাচ্ছেন, তখনও কিন্তু নতুন নেতারা সামনের দিকে আসবে, তখন নতুন নেতা গজাবে। তখন এই নুরুল হক নূরের মতন, এই হাসনাত বলেন, সাজিস আলম বলেন, এদের প্রাসঙ্গিকতা হারায় যাবে, এই এনসিপির প্রাসঙ্গিকতা হারা যাবে। মানুষ এই বিপ্লবের কথা ভুলে যাবে, হাসিনা পতন হয়েছে এগুলো ভুলে যাবে। বোঝেন নাই? এই হচ্ছে আমাদের বাংলাদেশের চিত্র প্রিয় দর্শক। এভাবেই আস্তে আস্তে করে পিছনের বিষয়গুলো মানুষ ভুলে যাবে, পিছনের নেতাদেরকে মানুষ মনে রাখবে না। শুধুমাত্র বাংলাদেশে একমাত্র এখনও শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে নীতি, নৈতিকতা, আদর্শ, ইসলামের উপরে বিজয় লাভ করে বাংলাদেশ জামাত ইসলামী, যারা সেই 71 সাল থেকে শুরু করে এই পর্যন্ত বাংলাদেশে এত অপবাদ, এত মিথ্যাচার, এত নিউজ রক্কাটা, এই সেই বাং কথাবার্তা শুনতে এত অপবাদ, মিথ্যাচার, হামলা মামলা, জেল জরিমানা, ফাঁসি, সব কিছু মোকাবেলা করে বাংলাদেশ জামাত ইসলামী এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। নীতি, নৈতিকতা, আদর্শের উপরে তারা টিকে আছে, রাসূলের আদর্শে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এই জন্য বাংলাদেশের মাটিতে আস্তে আস্তে জামাত শিবিরের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশের বেশিরভাগ মানুষ জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী ক্ষমতায় দেখতে চায়। জামাত ইসলামকে নিয়ে, সেই জামাত ইসলামকে নিয়ে আপনারা বিতর্ক সৃষ্টি করেছেন, কথা বলেছেন, মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভাষায়। আপনাদের পরিণতি নুরুল হক নূরের মতন হবে 2 দিন আগে আর পরে। অপেক্ষা করেন। আশা করি প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন, রাজনৈতিক ময়দান একটা নির্মম খেলা। এখানে টিকে থাকতে গেলে পারে আপনাকে অবশ্যই অনেক জুলুম নির্যাতন নিয়ে আপনাকে টিকে থাকতে হবে, কিন্তু টিকে থাকতে আপনি পারবেন, ওই দলটি টিকে থাকতে পারবে যাতে নীতি, নৈতিকতা, আদর্শ আছে।
তারাই টিকে থাকতে পারবে, তাছাড়া অন্য কেউ টিকে থাকতে পারবে না। ঠিক আছে, সেই জায়গা থেকে বাংলা জামাত ইসলামকে আপনার অনুসরণ করতে পারেন। ঠিক আছে, জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলে টিকতে পারেন নাই। এই জামাত শিবির এই নুরুল হক নূরকে তৈরি করেছিল, এই এনসিপি যারা আছে তাদেরকে জামাত শিবিরই তৈরি করেছে। জামাত শিবিরের বিরুদ্ধে বক্তব্য দিলে পারে তার পরিণতি কী হতে পারে তার নমুনা আজকে আপনারা দেখতে পেয়েছেন, আগামী তো সামনে দেখতে পারবেন। হাসানাত আবদুল্লাহর ডাকে সাড়া দিয়ে নেক্সটে আর কেউ কোনো দিন মাঠে ময়দানে জামাত শিবিরে কেউ নামবে না, ইসলামপন্থীরা নামবে না। কারণ এনসিপি নাহিদ ইসলাম যখন জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলেছে, জামাত শিবিরকে নিয়ে প্রশ্নবিদ্ধ করেছে, তখন হাসানাত আবদুল্লাহ চুপ ছিল। এই কথা না বলাটাই হাসানাত আবদুল্লাহর কিন্তু কাল হবে, এবং আগামীতে হাসানাত আবদুল্লাহ যে জনপ্রিয়তা সেখান থেকে সে ছিটকে পড়বে, এবং তার কি বলবো, তার আজকে তার যে অবস্থা সে অবস্থা থেকে অনেক নিচে নেমে যাবে। অপেক্ষা করেন, দেখেন কি হয় সামনে। ঠিক আছে প্রিয় দর্শক, আমরা চাই বাংলাদেশে সবার মধ্যে একটা ঐক্য। বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে যেরকম ঐক্য ছিল জুলাই আগস্টে, ঠিক বাংলাদেশে নতুনভাবে বিনির্মাণ করতে, ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য সবার ঐক্যবদ্ধতা প্রয়োজন। সেই জায়গা থেকে জামাত ইসলামের বিরোধিতা না করে জামাত শিবিরের সঙ্গে থাকেন, জামাত শিবিরকে সাপোর্ট করেন, আগামীতে জামাত শিবিরকে ক্ষমতায়নের জন্য, ইসলামকে ক্ষমতায়নের জন্য কাজ করেন। এটা আপনাদের জন্য ভালো হবে, এহকালের জন্য পরকালের জন্য। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।